মোবাইল টোবাইল সব দূরে রাখো, খাওয়া দাওয়া প্রয়োজন পড়লে রুমের মধ্যেই করো, বাইরে বন্ধুদের সঙ্গে আলোচনা 27 দিনের জন্য মিনিমাম ছেড়ে দাও, কিছু করো না। 27 দিন পর দেখবে তুমি যেমন দুনিয়াতে পা দিয়েছিলে ঠিক তার সেরকমই একটা দুনিয়া পাবে, কোনো সমস্যা কিছু নেই। তোমরা সবাই জানো যে আর মাত্র 26 থেকে 27 দিন তোমাদের নিট 2025-এর জন্য বাকি। ঠিক একই পরিস্থিতি আমার জন্য হয়েছিল। 2020 সালে প্রিপারেশন যথেষ্ট ভালো ছিল, কোভিডের কারণে প্রিপারেশন অনেকটা খারাপ হয়ে যায়। এখন তোমাদের কি মনে হচ্ছে বা কিভাবে এখান থেকে ওভারকাম করতে পারো, একটুখানি আমার গল্পটা শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো, এটা ছিল আমার পরিস্থিতি। নিট 2020 পরীক্ষা হবার কথা ছিল মে মাসের 3 তারিখ। কোভিডের কারণে পরীক্ষা পিছিয়ে গিয়ে হয় কত সেপ্টেম্বরের 13। এর মাঝখানে বহুবার ডেট চেঞ্জ হয়েছে, তোমরা কোনোদিন এই ঘটনাটা সঙ্গে সম্মুখীন হওনি। আমাদের মিনিমাম 2 থেকে 3 বার ডেট চেঞ্জ হয়েছে, যে মে মাসে হচ্ছে না তাহলে জুলাই মাসে হবে, জুলাই মাসে হচ্ছে না আগস্ট মাসে হবে। ফাইনালি একদম পরীক্ষা 13ই সেপ্টেম্বর ফাইনাল হয়, এবং এটা আমরা জানতে পারি আগস্ট মাসের 17 তারিখে। তার আগেও ভাবছিলাম যে ডেট হয়তো চেঞ্জ হবে। তাহলে আগস্টের 17 থেকে সেপ্টেম্বরের 13, মাঝখানে 27 দিনের মতো টাইম ছিল লাগভাগ। এবার নিট 2020 যখন আমি প্রিপারেশন নিচ্ছি, তখন আমাদের অ্যালেনেতে মেজর টেস্ট শুরু হয়ে গেছে। এই অ্যালেনের মেজর টেস্টে আমার মার্কস আসছে 580 থেকে 640। এই মার্কসটা এখনকার দিনে কম মনে হলেও তখন আমাদের জন্য প্রচুর বেশি ছিল, কারণ নিট 2019-এ কাট অফ গিয়েছিল সেই বছর 516 স্টেট কোটাতে। এবার আমার টার্গেট মার্কস কত ছিল, কাট অফ যদি পার করতে চাই তাহলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 530, এটা নিয়েই আমরা চলছিলাম। কিন্তু নিট 2020 যখন আমরা দিলাম, তখন আমাদের কাট অফ কত গিয়ে দাঁড়ালো 572, যেটা কালকের আমার কাট অফের ভিডিও দেখে অনেকজন বলছিলে যে কিভাবে গেল। তো দেখো এটা কিভাবে গেল, তাহলে একটু ক্যালকুলেশন করো। 516 থেকে 572, অনেকজন বলবে কোভিড ছিল, অনেক বেশি টাইম ছিল তাই। ঠিক একই জিনিস, বহু ফ্যাক্টর বহু জায়গাতে কাজে করে। তো কাট অফ নিয়ে আজকে যাচ্ছি না, আমি সেই কথাটা বলছি যে 530 আমার টার্গেট ছিল, আমার এইটা আসছিল, মানে আমি ভাবছিলাম যে একটা ভালো মেডিকেল কলেজ পাবো। এবার পরিস্থিতি কি হয়, মে মাসের পর জুন মাস, জুলাই মাস, আগস্ট মাস, এই তিনটে মাস ইনক্লুডিং মে আমি ভালো করে পড়াশোনা করতেই পারছিলাম না। এবার আগস্ট মাসের 17 তারিখ যখন এক্সামের ডেট হলো, তখন তো একদম মানে ভয়েতে প্রাণ যায় থাকে এরকম টাইপ একটা চলে এসছে, যে এত ভালো প্রিপারেশন ছিল, সেখান থেকে চান্সই পাবো না, এরকম একটা পরিস্থিতি হতে চলেছে, তাহলে কি করব। সেই দিনে আমি ঠিক করলাম যে 17ই আগস্টে ফুল মার্কস, ফুল মানে যে আছে PYQ এর সেটে পরীক্ষা দিতে লাগলাম। আমার আজও মনে আছে, আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম 2016, 17 এবং 18 যে নিটের যে কোশ্চেন সেটার উপর পরীক্ষা দিয়েছিলাম। তিনটাতে পরীক্ষা দিয়ে 400 থেকে 500-র মধ্যে, মানে 500 আমি টপকাতেই পারছি না। এবার প্রশ্ন হবে যে দাদা এতদিন পড়নি কি করে হলে? এতদিন পড়িনি ইন দ্য সেন্স, একটা নিট অ্যাসপিরেন্টে যেমন পড়া সেরকম পড়িনি, হয়তো দিনে হয়তো 3 থেকে 4 ঘন্টা মাত্র পড়েছি, এরকম টাইপ একটা পরিস্থিতি ছিল। 3 to 4 আওয়ার্স। তখন ইউটিউব বা বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মগুলো সবেমাত্র চালু হয়েছে, তারা প্রচুর ফ্রিতে ক্লাস দিত। আনএকাডেমি চালু হয়েছিল তখন, PW চালু হয়নি। তো তাদের প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস, মাঝে মধ্যে একটা ক্লাস অ্যাটেন্ড করে নিলাম, 1 ঘন্টা 2 ঘন্টা করে চলে যেত। তো ওইরকমভাবে পড়াশোনা করতাম, একটা নিট অ্যাসপিরেন্ট যেমন পড়াশোনা করা উচিত 10 থেকে 12 ঘন্টা, সেটা করতাম না। তো এই টুকটাক পড়াশোনা করে মাঝে মধ্যে অ্যালেনের কোশ্চেনগুলোকে রিভিশন করে একটা পরিস্থিতি ছিল যে এই মার্কসটা আসছিল। এই মার্কসটা যখন আসে তখন তো ভয়ে মাথা খারাপ, যে এইটা যদি কাট অফ যায় সেটাও তো পৌঁছাতে পারছি না আমি, তাহলে আমি করবোটা কি? তখন থেকে আমার আসল পড়াশোনাটা শুরু হয়। তখন আমি একটা জিনিস ভাবতে লাগলাম যে আমার মার্কস কতটা আসছে আর কতটা আমার প্রয়োজন। যেটা এখন লেখা আছে সেফ স্কোর, মানে এটা তোমার একটা ঠিকঠাক রেঞ্জ, আর টার্গেট স্কোর মানে তুমি কত চাও। আমার টার্গেট স্কোর ছিল যে আমি যেন মিনিমাম 600-তে গিয়ে পৌঁছাতে পারি। এটা সবসময় মাথা রাখবে, তোমার টার্গেট স্কোর যত থাকবে তোমার রেজাল্টও কিন্তু সেই রকমই এফেক্টেড হবে। কাট অফ কি হবে না হবে সেটা পরের জিনিস, কিন্তু তুমি যেটা চাইবে তোমার স্কোর লাগভাগ সেই রকমই গিয়ে দাঁড়াবে। আমি চেয়েছিলাম যে আমার যেন 600 হয়, আমি গিয়ে দেখলাম আমি নিটে পেয়েছি 596। কত পেয়েছি? 596। আমার কাছে 600 মানে ভেবেছিলাম যে 8 থেকে 9,000-এর মধ্যে র্যাঙ্ক হবে, সেটা আমার গিয়ে র্যাঙ্ক দাঁড়ায় কত? 21,000। সুতরাং টার্গেট মার্কসটা কিন্তু ভালো করে রাখবে এই 27 দিনেতেও। আমার টার্গেট মার্কস এইটা ছিল, আমি টার্গেট মার্কসের কাছাকাছি পৌঁছেছি, কিন্তু র্যাঙ্কটা দেখেছো কি অবস্থা? ঠিক একইভাবে প্রত্যেক বছর কাট অফ বেড়ে যাওয়ার কারণে তোমার টার্গেট মার্কসটাই কম হয়ে যায় অন্যদের তুলনায়। এবার সেফ স্কোর, আমি ভেবেছিলাম যে আমার যদি সেফ স্কোর হয় তাহলে আমার মোটামুটি 520 থেকে 540 যেন আমি এটা মিনিমাম যেন পাই, কারণ আমি ভেবেই চলছিলাম যে 530 কাট অফ যাবে। একইভাবে তোমরা এখন ভেবে চলো যে তোমাদের জন্য সেফ স্কোর কত হতে পারে, 630 থেকে 650। কিন্তু টার্গেট কত রাখবে? টার্গেট মিনিমাম 650 প্লাস রেখো অবশ্যই, কারণ কোনো গ্যারেন্টি নেই কত কাট অফ যাবে, কেউ জানে না, যতই বিজ্ঞ পণ্ডিত যতই বলুক না কেন। আমি নিজে অলরেডি বলছি 5 থেকে 6 বছর দেখে আসছি এই ট্রেন্ড, নিজে নিট দেওয়া থেকে ক্র্যাক করা প্রত্যেকটাই, আগের ভিডিওতেও বলেছি যে কেউ জানে না কাট অফ কত হতে পারে। মেনে চলো ম্যাক্সিমাম, যাতে তুমি
কোন রকমভাবে ভুক্তভোগী না হও। আমি 600 ভেবেছিলাম, প্রচুর মার্কস ভেবেছিলাম 8 থেকে 9000 র্যাঙ্ক হবে, কারণ 2019-এ ওটাই হয়েছিল। সেখান থেকে আমার র্যাঙ্ক কত হয়? 21,000। সুতরাং এটাই 2025-এ কতই গিয়ে দাঁড়াবে তোমরা নিজেরাও জানো না। সুতরাং ভেবে চলো যে এরকম একটা মার্কস নিতে হবে। তো তোমাদের সেফ স্কোর কত এখন? এটা আর এটা। যারা মোটামুটি একটা ভালো রেঞ্জে নাম্বার পাচ্ছ তাদের জন্য আমি আগেই ডিসক্লেমার দিয়েছি যে যারা 300 পাচ্ছ তাদের জন্য ভিডিওটা নয়। এরপর কোথায় যাবে? যে কি করে নাম্বারটা বাড়বে বা মক টেস্টে কি হচ্ছে, কি করে অ্যানালিসিস করব। দেখো, মক টেস্টের স্কোর এই মুহূর্তে 3টে ক্যাটাগরিতে আসতে পারে বা 3টে রেঞ্জে আসতে পারে। যারা আমার ভিডিও এই মুহূর্তে দেখছো, একটা স্টুডেন্ট যাদের 650 প্লাস অলরেডি আসছে, যে কোনো ধরনের টেস্ট সিরিজ, অ্যালেন হোক, পিডব্লিউ হোক, যে কোনো বড় বড় টেস্ট সিরিজ। কেউ কেউ এই মাঝখানে আটকে আছো, 650 থেকে 630-এর মাঝখানে, ঠিক আছে, বা 630 প্লাসের মাঝখানে। আর কিছুজন বিলো 600 পৌঁছে আছো। এই ভিডিওটা এই 3টে ক্যাটাগরির জন্যই মেনলি। এবার আর একটা ক্যাটাগরি আছো যারা 550 থেকে 650 মধ্যে আছো। তো প্রত্যেকের মক টেস্টে হয়তো এরকম স্কোর আসছে। এবার তোমরা কি করে অ্যানালিসিস করবে যে কি করে এই 27 দিনে আমি সেটাকে মাল্টিপ্লাই করতে পারি বা আরো বাড়াতে পারি। তো সেটার দিকে একটু আসি, সেটা হচ্ছে অ্যানালিসিস ইওর ফল্ট। তোমার ফল্ট কোথায় তুমি ধরো। তিনটেই তো সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। এই তিনটে সাবজেক্ট। সব থেকে প্রথম যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করবে সেটা সবাই জানো, বায়োলজি। যে যতই সহজ বলুক না কেন, এখানেতেই 360 তুলতে মানুষকে হবেই। সহজ হলেও তুলতে হবে, কঠিন হলেও তুলতে হবে, কারণ এটাই ম্যাক্সিমাম নাম্বার ক্যারি করে। তোমাকে মনে রাখতে হবে, তোমার যদি 650 যদি নাম্বার তুলতে চাও সিলেকশনের জন্য, তোমার মিনিমাম এখানে যদি 350-এর কাছাকাছি তুলতে পারো, তোমার জন্য প্রচুর রিল্যাক্সেশন হয়ে যাবে এই বাকি দুটো সাবজেক্টে। এখানে মিনিমাম টার্গেট নিয়ে চলো 350, তোমাকে তুলতেই হবে। এবার প্রশ্ন যে অ্যানালিসিস ইওর ফল্ট, কি ফল্ট হচ্ছে আমি কি করে ধরবো। দেখো, আমি একটা জিনিস জেনারেলাইজড বলেছি, যেহেতু বায়োলজি আমি পড়াচ্ছি বিগত 4 বছর। একটা ছেলের এনসিআরটি লাইন এখানেতেই ফলটা থাকে। এনসিআরটি লাইনের কনসেপ্ট তার ভালোভাবে ক্লিয়ার হয় না। 2 নাম্বার জিনিস, একটা স্টুডেন্টে কি থাকে, সে এনসিআরটি লাইনটা ভালোভাবে মুখস্থ করে উঠতে পারেনি, পরপর যে ওয়ার্ডগুলো আছে ভালো করে কোরিলেট করতে পারেনি। এনসিআরটি বায়োলজিটা যদি একবার ভালো করে বুঝে নাও, একবার যদি মুখস্থ করে নাও, তোমার কোনো রকম কোনো প্রবলেম হবে না। একবার সামারাইজ ওয়েতে, একবার কনসেপচুয়াল ওয়েতে ভালো করে এনসিআরটিটা পড়ো, এই মার্কসটা কিন্তু তোমার আসতেই পারে। এর সঙ্গে আর কি করবে, নিশ্চয়ই 8 দিন ধরে প্রিপারেশন করছো, মানে পিআইকিউ তো নিশ্চয়ই করেছো। একদম পিওয়াইকিউটা শুধু নিট নয়, যে কোনো ধরনের যত স্টেট এক্সাম হতো সবার পিওয়াইকিউগুলো প্র্যাকটিস করো, বেশি করে অ্যাসাসন রিজন প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমার বায়োলজিতে মার্কস কিন্তু ইমপ্রুভ হবে। এটা বায়োলজির জন্য বলে দিলাম। এবার আছে কেমিস্ট্রি। কেমিস্ট্রিতে তোমার মিনিমাম একটা টার্গেট থাকতে হবে যে 160 প্লাস যেন আমার মার্কস আসে, এবং ফিজিক্সে সেটা রাখবে 140 প্লাস। তাহলে দেখো, এই দুটো মিলিয়ে যদি তোমার মোটামুটি 300 প্লাস আসে, আর এটাতে যদি 350 আছে, তোমার 650 কিন্তু ক্রস করে যাচ্ছে কম বেশি। কারো এদিক ওদিক হবে, আমি একটা জেনারেলাইজড ওয়েতেই বললাম। এবার এই কেমিস্ট্রিতে কোথায় স্টুডেন্টের ম্যাক্সিমাম ভুল হয়, প্রথমে আমি ফিজিক্যালের কথা বলি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে তোমাকে যদি ইমপ্রুভ করতে চাই, তোমার ক্যালকুলেশনগুলো ইমপ্রুভ করো, 1 নম্বর জিনিস। 2 নম্বর জিনিস, ফর্মুলাগুলো ভালো করে মুখস্থ করো। স্টুডেন্টদের ফর্মুলা মুখস্থ থাকে না, 1 নম্বর জিনিস। কারো মুখস্থ থাকলেও কোথায় কোনটা ইনপুট হয় সেটাই গোলমাল হয়ে যায়। কোথায় ইলেকট্রন কম থাকলে কি হয়, বা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম স্টুডেন্টদের সল্ট অ্যানালিসিসে ভুল হয়ে থাকে, বা হচ্ছে কাইনেটিক এনার্জিতে ভুল হয়ে থাকে। তো এই সমস্ত ছোট ছোট যে ভুলগুলো, সেগুলোকে সংশোধন করার চেষ্টা করো। ফিজিক্যাল কেমিস্ট্রি ওটাই জিনিস, ক্যালকুলেশন ঠিক করো এবং ফর্মুলাটা কোথায় পুট হবে সেটা ঠিকভাবে করো। ঠিক একই জিনিসটা ফিজিক্সের জন্য, ফিজিক্স এবং ফিজিক্যাল কেমিস্ট্রির তোমার ফল্টটা অ্যানালিসিস করাটা দরকার, যে কোথায় ফল্ট হচ্ছে, কি জন্য ভুল হচ্ছে। কোশ্চেন পেপারগুলো নিয়ে বসে দেখো যে এটা কেন ভুল করলাম, ভুল হচ্ছে বলে তো মার্কসটা আসছে না। তারপরে অর্গানিকের জন্য দেখো, অর্গানিকের একটা জিনিস অবশ্যই মুখস্থ রাখবে, সেটা হচ্ছে নেম রিয়াকশন। নেম রিয়াকশন তোমার যেন ঠোঁটস্থ থাকে, কারণ নেম রিয়াকশন যদি হয়ে যায় তাহলে কম বেশি তোমার নিটের ক্লিয়ার কোশ্চেন হয়ে যাবে। এবার যদি একটু টাইম পাও তাহলে জিওসিটা একবার দেখে নিও, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, কারণ এটা থেকেই কেমিস্ট্রিটা পুরোটা তোমাদের ভরে রয়েছে নিটের জন্য। জিওসি যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে নেম রিয়াকশনগুলো মুখস্থ করতেও খুব সহজ হবে এবং বাকি কনসেপ্ট বুঝতেও খুব সুবিধা হবে। এবার এটা গেল ফিজিক্যাল আর অর্গানিক। এবার আছে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রিয়াকশন খাতা যদি বানিয়ে থাকো, রিয়াকশনের খাতা দেখেই রেগুলার পড়ে যাও, এবং যে ট্রেন্ডগুলো আছে, কোনটা বেশি অ্যাট্রাকটিভ হবে, কোনটা সাইজে বড় হবে, হ্যাঁ, কোনটার আয়ন এফিনিটি বেশি হবে। তো এই ধরনের বহু কোশ্চেন আছে ইনঅর্গানিকের, আমি অনেক জিনিসই ভুলে গিয়েছি। তো ওই জিনিসগুলো ট্রেন্ডগুলোকে যদি কোনো ওরকম শর্ট নোট পাও, বা তোমার যদি খাতায় লেখা থাকে, সেগুলোকে বেশি বেশি করে রিভিশন করো এবং পিওয়াইকিউর সঙ্গে ম্যাচ করো যে এখান থেকে কী ধরনের কোশ্চেন এসেছে। তো অ্যানালিসিস ইওর ফল্ট যখন তুমি দেখলে যে তোমার এগুলো ফল্ট আছে, তখন সেগুলোর উপর তুমি একটা লিস্ট বানাও। এরপর তোমার কাজ হচ্ছে ওয়ার্ক অন ইমপ্রুভমেন্ট। মানে কি, একটা খাতা এরকম বানাও, একটা লিস্ট বানাও, এখানে প্রত্যেকটা সাবজেক্টে লিখে রাখো। বায়োলজিতে চ্যাপ্টার নাম লিখে রাখো, চ্যাপ্টার নাম।
চ্যাপ্টার নাম লিখে সেগুলো লিখে রাখো যে আমার এই চ্যাপ্টারগুলো উইক আছে না কেমন আছে। আমি কি করেছিলাম সেটা আমি বলি। আমি যখনই 17ই আগস্ট যখন পরীক্ষা দিলাম, ওই 3টে পেপার নিয়ে বসে গেলাম। ওই 3টে যে পেপারে এক্সাম দিয়েছিলাম, 3টে পেপার নিয়ে বসলাম। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি। বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি আমি দেখলাম যে কোন কোন চ্যাপ্টারগুলো আমার উইক আছে এতদিন না পড়ার পরেও, আর কোনগুলো এতদিন না পড়ার পরেও স্ট্রং আছে। সেগুলোর আমি লিস্ট করলাম। একটা করলাম স্ট্রং, একটা করলাম মিডিয়াম, আর একটা করলাম হার্ড। হার্ড মানে কি আমার সব থেকে উইক যেটা আছে আর কি। তো এর মধ্যে হয়তো আমি কথার জন্য বলছি 30টা চ্যাপ্টার মধ্যে 5টা চ্যাপ্টার পেলাম স্ট্রং, যে একদম কনফিডেন্সও ঠিক। মিডিয়ামে ম্যাক্সিমাম চ্যাপ্টার পেলাম, আর উইকে পেলাম ধরো এরকম কিছু একটা চ্যাপ্টার, 35 চ্যাপ্টার মধ্যে কথার জন্য বলছি। একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি পেলাম। এগুলো প্রত্যেকটা লিস্ট বানালাম। স্ট্রং চ্যাপ্টারগুলোকে আমি ধরলাম না, আমি সব থেকে প্রথম যার উপর কাজ করতে শুরু করলাম সেটা হচ্ছে মিডিয়াম চ্যাপ্টার। একইভাবে ইমপ্রুভমেন্ট যদি করতে চাও এই মিডিয়াম পার্টটার উপর দাও, কারণ ম্যাক্সিমাম চ্যাপ্টারই দেখবে কিছু কিছু মনে আছে, কিছু ভুলে গেছো। কিছু চ্যাপ্টার ফুল মনে আছে, কিছু যেটা একদমই মনে নেই। যেটা অর্ধেক মনে আছে অর্ধেক ভুলে গেছো সেটাকে আগে ইমপ্রুভ করার চেষ্টা করো। একইভাবে ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টার ধরো এবং মিডিয়াম ক্যাটাগরিতে যেগুলো আছে, অর্থাৎ তোমার হালকা মনে আছে হালকা ভুলে গেছো, ওইগুলোকে ভালো করে পড়াশোনা করা স্টার্ট করো। এনসিইআরটি বায়োলজি একদম মাস্ট। ফিজিক্স কেমিস্ট্রির জন্য খাতাটা রিভিশন করো, যেটা এতদিন ধরে পড়াশোনা করেছো, ভালো মার্কস অলরেডি যেহেতু পাচ্ছ, তো সেটার উপর কাজ করে তোমার ইমপ্রুভমেন্টটা নিয়ে আসো। এবার কারো কারো মনে হয় যে ইমপ্রুভমেন্টটা বুঝবো কি করে, হচ্ছে কি করে। তো দেখো এই যেখানে চ্যাপ্টারগুলো থাকবে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জিনিস তোমার কাছে কোনো না কোনো বুকস আছে, কোনো না কোনো অ্যাপের মধ্যে এনরোল থাকলে তার ডিপিপি আছে। তো তুমি কি করো, আর একবার সেই চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দাও। চ্যাপ্টার ওয়াইজ এক্সাম দেওয়ার পরে তুমি অ্যানালিসিস করে দেখো যে একটা এক্সাম নয়, মিনিমাম 3টে এক্সাম দাও। ঠিক আছে, 3টে এক্সাম দিয়ে দেখো যে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, ওই চ্যাপ্টারের উপর কতটা ইমপ্রুভমেন্ট এসছে। পড়ার আগে একবার এক্সাম দাও, গিয়ে দেখো কতগুলো ঠিক আছে, পড়ে একবার দাও, তারপর দেখো কতগুলো ঠিক আছে। 3টে মিনিমাম করো, নাহলে একটা মিডিল পরিস্থিতিতে বোঝা যাবে না। তুমি কোনো একটা কোশ্চেনে কঠিন দিয়েছো, সেখানে তো কম নাম্বার আসবেই। কোনো একটা ইজি দিয়েছো, সেখানে বেশি নাম্বার আসবেই। 3টে মিনিমাম দাও, র্যান্ডম তুলে দাও, সেখান থেকে তুমি বুঝতে পারো তোমার ইমপ্রুভমেন্ট হয়েছে কি হয়নি। তারপরে আসি মেনটেন ডিসিপ্লিন। এটা হচ্ছে সব থেকে মূল জিনিস। এই 27 দিনেতে তোমাকে মনে রাখতে হবে যে এই 27 দিনই আমার জীবনের সব থেকে ভাইটাল। এই 27 দিন যদি আমি নষ্ট করে দিই, 27 বছর আমার নষ্ট হয়ে যেতে পারে, এরকম একটা ভেবে কিন্তু মেন্টালিটি নিয়ে চলো। যেমনটা আমি ভেবেছিলাম যে সিলেকশন আমার হবার কথা ছিল, সেখান থেকে পড়াশোনা করিনি বলে সিলেকশনই হবে না, মানে ভালো কলেজে পৌঁছানোর কথা থেকে কোনো কলেজই পাবো না। তো এই মুহূর্তে আমার সব থেকে বেশি যেটা হেল্প করেছিল সেটা হচ্ছে ডিসিপ্লিন। একদম সকাল সকাল ওঠো, মর্নিংয়ে ওঠো, রাত্রে গিয়ে ঘুমাও, নর্মাল জিনিস। তাহলে এটা কেন লিখছি দেখো, এই মর্নিং আর নাইট এই দুটো জিনিসকে তোমরা এই 27 দিন ভুলে যাও। একটা বদ্ধ কামরার মধ্যে ঢুকে যাও, সেখানে তোমার বই খাতা সব নিয়ে চলে যাও। বাড়ি থেকে যারা প্রিপারেশন নিচ্ছ বাড়িতে বলে দাও যে আমার খাওয়া দাওয়ার আমার রুমে পৌঁছে দেবে। মর্নিং নাইট কোনো কিছু ফ্যাক্ট করে না। তুমি সকালবেলা 7টার সময়ও গিয়ে ঘুমাতে পারো, আবার তুমি মনে করলে সন্ধ্যা 7টার সময়ও ঘুমাতে পারো, গোটা রাত পড়তে পারো, যা ইচ্ছা তোমার তাই করতে পারো। মর্নিং নাইট কোনো মাথার মধ্যে কিচ্ছু রাখবে না। প্রয়োজন পড়লে ঘড়ি রুম থেকে সরিয়ে দাও। শুধু তুমি ফোকাস করো যে আমার সিলেবাস কতটা বাকি রয়েছে। দেওয়ালের মধ্যে যেটাও তোমার স্ট্রং উইক আর এর লিস্ট, তোমার কি কি ফল্ট হচ্ছে তার লিস্ট, বিভিন্ন চ্যাপ্টার ফর্মুলা লিস্ট, বিভিন্ন রিয়াকশনের যে রিয়াকশন আছে সবকিছু চিটিয়ে তার ওপর কাজ করতে থাকো। মর্নিং নাইট সব ভুলে যাও। আমিও ভুলে গেছিলাম, ঘরের মধ্যে কোনো ঘড়ি রাখিনি, শুধু ভাবতাম যে এই চ্যাপ্টারটাকে আমার যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে। মোবাইল টোবাইল সব দূরে রাখো, খাওয়া দাওয়া প্রয়োজন পড়লে রুমের মধ্যেই করো, বাইরে বন্ধুদের সঙ্গে আলোচনা 27 দিনের জন্য মিনিমাম ছেড়ে দাও। কিছু করো না, 27 দিন পর দেখবে তুমি যেমন দুনিয়াতে পা দিয়েছিলে ঠিক তার সেরকমই একটা দুনিয়া পাবে, কোনো সমস্যা কিছু নেই। সুতরাং 27 দিনটা ডিসিপ্লিন মেনটেন করে কাজ করো। 27 দিনে কিচ্ছু ভেবো না যে কে তোমাকে নিয়ে কি ভাবলো, কার বিয়েতে তুমি গেলে না বলে রাগ করলো, কোন বন্ধুর সঙ্গে বিকালে দেখা করলে না বলে রাগ করলো। বাইরে বেরোনোর দরকারই নেই, কারণ মেন্টালিটিতে এফেক্ট পড়ে। তুমি যেটা 27 দিনে ভাবছো তোমার বন্ধু সেটা নাও ভাবতে পারে, তোমার কিন্তু একটা মেন্টাল ব্রেকডাউন হতে পারে, তোমার কনফিডেন্স কমতে পারে। সেই কারণে এই 27 দিনে ডিসিপ্লিন মেনটেন অবশ্যই করো। এই 27 দিন তুমি ভালো করে পরিশ্রম করতে পারো, যে কোনো একটা মেডিকেল কলেজ তোমার জন্য অপেক্ষা করছেই। সুতরাং ডিসিপ্লিন অবশ্যই মেনটেন করো। তোমার এই সময় পড়াশোনা, খাওয়ার, ঘুম এই ছাড়া কোনো কাজ থাকবে না। এই 27 দিন যদি পড়তে পারো তোমার শিওর সিলেকশন হবেই। তারপর আমার সঙ্গে এসে দেখা করবে, কোনো সমস্যা নেই। এর মাঝখানে যদি কোনো রকম কিছু ডাউট থাকে, কোনো সমস্যা মনে হয়, ফিল ফ্রি টু আস্ক মি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদেরকে সবসময় দেওয়া আছে 7501559590। অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ, কল অ্যাভেলেবেল নয়। যত তোমার টেনশন হচ্ছে আমাকে জানাও, আমি চেষ্টা করবো তোমাদেরকে ফ্রি অফ কস্ট তোমাদেরকে সঙ্গে আমি কথা বলি, তোমাদের প্রবলেম নিয়ে আমি তোমাদের সঙ্গে কথা বলবো কিছু সমস্যা হলে। আর কোনো যদি মনে হয় যে দাদা এই টপিকটায় ডাউট আছে বা এরকম কিছু আছে, তার উপর একটা ভিডিও দাও, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমার কোনো বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারো, অথবা তোমার যদি ভালো লেগে থাকে তুমি লাইক করতে পারো। থ্যাংক ইউ অল।